যেখানে F1 ভিসাই হচ্ছে না সেখানে F2 ভিসা আরো কম হবে, এটাই স্বাভাবিক। ইউএস ইমিগ্রেশন ধারণা দিয়েছে 47% ভিসা ডিক্লাইন হয়েছে। দ্যাট মিনস প্রায় 53% ভিসা অ্যাপ্রুভ হয়েছে F2 ভিসা। তবে এটা সারা ওয়ার্ল্ড থেকে, কিন্তু আমাদের এই বাংলাদেশ থেকে বা সাউথ এশিয়া থেকে এই সংখ্যাটা আরো কম। তো যাই হোক, F2 ভিসা ডিক্লাইন হওয়ার মেইন কিছু কারণ আছে। যেমন F2 ভিসা আপনি যদি DUS 160 এটা খুব সুন্দরভাবে ফিল আপ করলেন, কিন্তু দেখা গেল সেখানে আপনার হাজব্যান্ডের বা ওয়াইফের অর্থাৎ স্পাউসের প্রিভিয়াস তথ্যগুলো দেওয়া আছে। রিসেন্ট হয়তো উনি একটা কোম্পানি চেঞ্জ করেছেন, অথবা যে ইউনিভার্সিটিতে গিয়েছিল সেই ইউনিভার্সিটিতে না থেকে এখন উনি অন্য ইউনিভার্সিটি চেঞ্জ করেছেন, সেটা হয়তো আপনি জানেন না। এইটা আবার ওরা ভালো চোখে দেখে না যে আপনি গিয়েছেন একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করতে বা মাস্টার্স করতে, তো আপনি আবার চেঞ্জ করে অন্য আরেকটা লোয়ার গ্রেড ইউনিভার্সিটি চলে গিয়েছেন। আবার অনেকে সেমিস্টার ড্রপ করে, যেহেতু আপনার সেভিস নাম্বার দিয়ে সব তথ্যই ওদের কাছে চলে আসে। সো দেখা গেল যে যখন স্পাউস গিয়ে দাঁড়ায় ওই তথ্যগুলা ইনকমপ্লিট অথবা ইনঅ্যাকুরেট অথবা ম্যাচ করছে না। সো এটা বড় একটা কারণ। আবার দেখা যায় যে আপনি সঠিক সব তথ্য দিয়েছেন, DS 160 ফর্মে অ্যাকুরেটলি ফিল আপ করেছেন, এভরিথিং ইজ ওকে, কিন্তু আপনাকে যখন ওখানে ইন্টারভিউতে জিজ্ঞেস করছে তখন আপনি ঠিকঠাক মতো উত্তর দিতে পারছেন না, হয়তো নার্ভাস হয়ে গেছেন, অথবা আপনি DS 160 ফর্মা ভালো করে নিজেই পড়ে যান নাই, হয়তো অন্য কাউকে দিয়ে ফিল আপ করিয়েছেন। আরেকটা রিজন হচ্ছে গিয়ে যে ইনসাফিসিয়েন্ট মানি বা ইনক্যাপাবিলিটি অফ স্পাউস যিনি আপনাকে নিতে চাচ্ছেন। কিন্তু দেখা গিয়েছে যে ওনার যে এখন ওখানে আর্নিং সোর্স বা যে টাকাটা আপনারা এর আগে দেখিয়েছিলেন বা এখন যে টাকাটা দেখাচ্ছেন ব্যাংক ব্যালেন্স, সেইটা ভিসা অফিসারের কাছে সাফিসিয়েন্ট মনে হচ্ছে না আপনাদের লিভিং কস্ট বিয়ার করার জন্য, যে আপনারা ওখানে গিয়ে থাকবেন। যদি স্পাউস একা হয় তাহলে তো ঠিক আছে, কিন্তু স্পাউসের সাথে যদি আবার একটা বা দুইটা বাচ্চা থাকে ডিপেন্ডেন্ট হিসেবে F2 ভিসাতে, তাহলে দেখা যাবে যে আপনার কিন্তু ব্যাংক ব্যালেন্সটা একটা সাফিসিয়েন্ট বড় আকারে দেখাতে হবে। তো এইটা F1 ভিসার যিনি অ্যাপ্লিকেন্ট ছিলেন তার অ্যাকাউন্টও থাকতে পারে, স্পন্সর অ্যাকাউন্টও থাকতে পারে, অথবা F2 যারা অ্যাপ্লিকেন্ট করছেন স্পাউসের অ্যাকাউন্টও থাকতে পারে। যেভাবেই হোক আপনাকে দেখাতে হবে যে আপনার সাফিসিয়েন্ট লিভিং কস্ট আছে, কারণ F2 ভিসার একটা বড় একটা লিমিটেশন যে অফিসিয়ালি স্পাউসরা ইউএসএ তে গিয়ে কাজ করতে পারবেন না, বৈধ কাজ করতে পারবেন না। ফাইনালি যে কারণটা ওরা বলে থাকে, ইন্টেনশন টু রিটার্ন টু দেয়ার হোম কান্ট্রি। সো এইটা হচ্ছে সবচেয়ে বড় কারণ, এবং এইটাই বেশিরভাগ সময় 214/B-তে দিয়ে দেয় যে আমাদের মনে হচ্ছে না আপনি যে কারণে অ্যাপ্লিকেশন করেছেন সেটা যুক্তিযুক্ত বা আপনি দেশে ফিরে আসবেন বলে আমাদের বিশ্বাস হচ্ছে না। অন্যান্য দেশে যেমন কানাডাতেও আপনি কিন্তু চাইলে RCICর মাধ্যমে বা পে করে আপনি অ্যাকুরেট রিজনটা জানতে পারবেন যে স্পেসিফিক্যালি আপনার কোন রিজনে ভিসাটা ডিক্লাইন হয়েছে। ইউএস এর এম্বাসি কিন্তু 214/B ইস্যু করে দেয়, ওরা কিন্তু ভিতরে আর এক্সপ্লেন করে না যে এক্সাক্ট কোন রিজনে আপনার ভিসাটা ডিক্লাইন হচ্ছে। এখন একটা কমন কোশ্চেন করছে যে যারা F1 ভিসা আগে গিয়েছে, বিশেষ করে মাস্টার্স বা পিএইচডিতে, তাদেরকে যখন F2 ভিসার স্পাউস গিয়ে দাঁড়াচ্ছে, তাহলে তো ওনাকে প্রথমে জিজ্ঞাসা করছে যে আপনি কেন ওনার যখন যায় তখন কেন অ্যাপ্লিকেশনটা করেন নাই, F1 ভিসার সাথেই কেন আপনারা একসঙ্গে দাঁড়ান নাই। এখন আসলে দুই দিকে শাখের করাত, একে তো এখানে F1 ভিসা দিচ্ছে না, আবার F1 F2 মিলে একটা বড় একটা অ্যামাউন্ট দেখাতে হয়, এটা অনেকে ম্যানেজ করতে পারছেন না। এখন তো আপনারা জানেনই যে ভিসা ডিক্লাইনের রেশিওটা এতটাই বেশি যে F1 যেখানে হচ্ছে না সেখানে F2 ভিসা রেশিও আরো অনেক কম। আবার এরকমও হয় অনেক পিএইচডি স্টুডেন্ট যেহেতু একটা লম্বা সময়ের জন্য ইউএসএ চলে যান F1 ভিসা অ্যাপ্লাই করে, তখন হয়তো উনি আনম্যারিড ছিলেন, পরবর্তীতে হয়তো 1-2 বছর পরে উনি তো ছুটিতে দেশে এসেছেন, অথবা অনলাইনে অনেক সময় এখন বিয়ে হচ্ছে, তো যে কোনো একটা ওনার সুবিধাজনক সময়ে উনি পরবর্তীতে বিয়ে করেছেন, সেই ক্ষেত্রে পরে ওনার ওয়াইফ বা স্পাউস F2 ভিসাতে দাঁড়াচ্ছে। সেটা হলে ঠিক আছে, এক্সপ্লেইন করবেন, তবে আবারও বলছি অবশ্যই আপনাদের ম্যারেজ সার্টিফিকেট এবং সবচেয়ে ভালো হয় যদি এনআইডি এবং পাসপোর্টে আপনাদের হাজব্যান্ডের নামটা বা স্পাউসের নামটা, হাজব্যান্ড থাকলে ওয়াইফের নাম, ওয়াইফ থাকলে হাজব্যান্ডের নাম এনআইডি দিয়ে বা পাসপোর্টে যাতে নামটা চলে আসে, এটা হলে বেস্ট। এরপরে তো ম্যারেজ সার্টিফিকেট বা নিকানামা লাগবে, এবং সবকিছুই অবশ্যই আপনারা জানেন যে ইংলিশে ট্রান্সলেটেড কপি লাগবে। কাজী অফিস সেখানেই পাওয়া যায়, সেখান থেকে আপনি তুলে নিতে পারবেন। এরকম ক্ষেত্রে আপনারা ওইখানে গিয়ে ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনারা এক্সপ্লেনেশনটা দিবেন যে উনি যখন গিয়েছেন সময় আমরা ম্যারিড ছিলাম না, উনি হয়তো গিয়েছেন কথার কথা 2022 সালে বা 23 সালে, এখন 2025, আপনাদের 2024 হয়তো বিয়ে হয়েছে। প্রপারলি ইনশাআল্লাহ DS 160 ফর্মটা ফিল আপ করে ইন্টারভিউ বোর্ডে ভালোভাবে এক্সপ্লেন করবেন। সুতরাং যারা F2 অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা সঠিকভাবে বুঝে শুনে সম্পূর্ণ তথ্য ফিল আপ করে DS 160 ফর্মটা ভালোভাবে জেনে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ এখন ওখানে
কোন অর্গানাইজেশনে আছে, হয়তোবা উনি ওখানে এখন জব করছেন, বৈধভাবেই জব করছেন, তাহলে জব করে ওনার ডেজিগনেশন, ওনার ইনকাম, ওনার স্যালারি কোন ব্যাংকে যায়, এগুলো সবকিছু সাবমিট করেন, ওনার ডেজিগনেশন কি, কোন গ্রেডে আছেন, জব রেসপন্সিবিলিটি কি, সেই সম্পর্কে একটু ধারণা রাখেন। বিয়ের কিছু যদি অ্যালবাম থাকে, পারিবারিক আবহে আপনাদের তোলার কিছু ছবি থাকে, অবশ্যই সেগুলো নিয়ে যাবেন। বাচ্চা কাচ্চা বা ফ্যামিলি নিয়ে এর আগে যদি কখনো ঘুরতে যান, সেগুলো ছবি অবশ্যই রাখবেন, কারণ অনেকের টেলিফোনে বিয়ে হয়, জুমে বিয়ে হয়, এই ধরনের যদি ইস্যু থাকে আপনারা এক্সপ্লেইন করবেন। সবচেয়ে বড় মারাত্মক যেটা, অনেকে টেলিফোনে বা জুমে বা যেভাবেই হোক অনলাইনে বিয়েটা সেরে নেয়, কিন্তু দেখা যায় যে যিনি অ্যাপ্লাই করছেন এই স্পাউজের এগেনস্টে আপনি যাচ্ছেন, F2 ভিসার জন্য দাঁড়াচ্ছেন, হয়তো তার প্রেজেন্ট ইনকাম বা প্রেজেন্ট ফাইন্যান্সিয়াল কন্ডিশন এখন ইউএসএ তে ওই পরিমাণ ভালো না। অনেকে একটা চালাকি করে, আরেকজনকে কাগজ কলমে দেখায়, স্পাউস হিসেবে দেখায়, তার ব্যাংক ব্যালেন্স খুব ভালো বা তার প্রোফাইলটা ভালো, তাকে ব্যাংক ব্যালেন্স দেখায়, ইউএসএ ফ্লাই করার চেষ্টা করে, চিন্তা করে যে আমি এয়ারপোর্টে নেমে আমার আসল হাজব্যান্ডের সাথে বা আমার আসল স্পাউসের সাথে চলে যাব। তো এই জিনিসটা আগে হয়তো হয়েছে এবং সেগুলা গ্র্যাজুয়ালি রিভিল হওয়াতেই, বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্ট থেকে এই ধরনের ঘটনা অনেক বেশি। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের উপর একটা নেগেটিভ ইমপ্রেশন কাজ করছে, বিশেষ করে এই F2 ভিসার ক্ষেত্রে। আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকেন, এটা খুব ভালো ডিসেন্ট কোনো ওয়েও না, এবং এইটা আমাদেরকে আসলে আমাদের পারসেপশনটা, বিশেষ করে বাংলাদেশিদের বা ইন্ডিয়া বা পাকিস্তান বলেন বা সাবকন্টিনেন্টে যখন এই ধরনের চালাকিগুলো করা হচ্ছে, এইটা ওরা তো ধরে ফেলছে, ওরা তো আর এত বোকা না। তো ধরে যখন ফেলছে এবং দেখা গেছে যে এই সংখ্যাটা একটা হিউজ সিগনিফিক্যান্ট, এখানে একটা ফ্রড হয়েছে, মিথ্যা তথ্য দিয়ে যাওয়ার চেষ্টা করেছে, অনেক হয়তো চলেও গিয়েছে, সেইটাকে রোধ করার জন্যই তারা নিত্য নতুন নিয়ম আসছে। তো আপনাকে আমাকে প্রুফ করতে হবে আমাদের বাংলাদেশের সঙ্গে স্ট্রং টাই আপ আছে, তো অবশ্যই গিয়ে আমি ফেরত আসবো, আমি এখন আমার হাজব্যান্ডকে বা স্পাউসকে আমি মেন্টাল একটা সাপোর্ট দেওয়ার জন্য ওখানে যেতে চাচ্ছি, কারণ সে অনেকদিন ধরে পিএইচডি করছে বা মাস্টার্স করছে। স্পেসিফিক্যালি একজন F1 স্টুডেন্ট যখন যায় দেশ থেকে, সে যেভাবে অ্যান্সারগুলো দেয়, আপনাকেও মোটামুটি কাছাকাছি সেম অ্যাঙ্গেল থেকে এই কোশ্চেনগুলো করতে পারে। একজন স্পাউস হিসেবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সমস্ত তথ্য আমার বা আপনার অবশ্যই পুঙ্খানুপুঙ্খরূপে জানা উচিত। আর যারা এখন F1 এবং F2 দুইটাই একসঙ্গে দাঁড়াতে চাচ্ছেন, যদি মনে করেন যে আপনাদের ফাইন্যান্সিয়াল ব্যালেন্স অনেক ভালো, দেশের স্ট্রং টাইপ ভালো, আমি যদি হইতাম তাহলে আমি একসাথেই দাঁড়াইতাম। কারণ আমি F1 ভিসা নিয়ে একা চলে গেলাম, পরবর্তীতে যদি তাদের অন্য কোনো টাইপের ভিসা না থাকে, B1 B2, আপনাকে কিন্তু আবারও ডিপেন্ডেন্টের জন্য F2 ভিসাতে অ্যাপ্লাই করতে হবে। আর F2 ভিসার ক্ষেত্রে আপনারা জানেন যে বাচ্চাদের বয়স অবশ্যই 21 বছরের নিচে হওয়া লাগবে। এক্ষেত্রে কিন্তু আনসার্টেনিটিটা আরো বেশি বেড়ে যায়। আপনি চলে গেলেন, পরবর্তীতে তাদেরকে F2 ভিসা দিবে কিনা, কারণ আমি বারবারই বলছি, যারা এখন বেরোয় আসে তাদের প্রত্যেকে, যারা ম্যারিড ছিলেন, যারা সিঙ্গেল দাঁড়িয়েছেন বা যারা F2 ভিসাতে দাঁড়াচ্ছেন, তাদেরকে জিজ্ঞেস করতেছে যে তুমি কেন আগে অ্যাপ্লাই করলে না তোমার হাজব্যান্ডের সাথে বা ওয়াইফের সাথে, স্পাউসের সাথে, এখন তুমি কেন দাঁড়াচ্ছ? তো অনেকেই বলছে আমি মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য যেতে চাচ্ছি, পরবর্তী পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত 2 বছর লাগুক 3 বছর লাগুক আমরা ওখানে থাকবো, পরবর্তীতে আমরা ওনার সাথে একসঙ্গে ব্যাক করবো। তো যদি এই ধরনের ব্যাখ্যাতে ওনারা সন্তুষ্ট হয় তাহলে ভিসা দিতে পারে, আবার নাও দিতে পারে, এটা আসলে ওনাদের ইচ্ছা, ওনারা কিভাবে জাজ করেন ভিসা অফিসাররা। আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে সময়টা একটু ব্যাড চলছে। সো যদি এরকম হয় যে কেউ F2 ভিসাতে এখন দাঁড়াতে চাচ্ছেন, বা আপনার 3-4 মাস, কয়েক মাস পরে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে দাঁড়ালেও হয়, সেটাও করতে পারেন। আর যদি মনে করেন যে না আপনি 200% কনফিডেন্ট, ইনশাআল্লাহ আপনি যেটাই হোক, ইয়েস নো হোক, আপনি দাঁড়াবেন। না দাঁড়ালে তো আসলে রেজাল্ট আসবে না। সো দাঁড়াতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, যার যার বুদ্ধি বিবেচনা খরচ করেই ইনশাআল্লাহ আপনারা আগায় যান। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।